এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। আপনারা হয়তো এটা ওভারলুক করে গেছেন। গতকাল কিন্তু কলকাতা হাইকোর্টের কোড নাম্বার 11-তে একটি মামলা ছিল, 20-22 ডিএলএড মামলা। তো আপনাদেরকে বলবো, এই মামলাটিতে বেশ কিছুক্ষণের জন্য মানে তর্ক হয়, জাস্ট সেখানে দীর্ঘ শুনানি হয়নি, আলোচনা হয় বিশেষ কিছু বিষয়। তো বিষয়টা এই 20-22 এখনো যে রিমেইনিং শূন্যপদ রয়েছে সেখান থেকে পর্ষদকে নিয়োগ দিতেই হবে, এটা 100%। তো সেই 20-22 কারা পাবে আর এই মামলার সঙ্গে যুক্ত কারা, এই বিষয়গুলো আপনাদেরকে আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো। তো কালকে ঠিক 3:30-র পরপরই কিন্তু এই শুনানি হয়, প্রায় শেষ পর্যায়ে কোর্ট যখন, তখন এই মামলার শুনানি হয়। সেই শুনানি দুই পক্ষই উপস্থিত ছিলেন পশ্চাদের পক্ষ থেকে, এবং যারা পিটিশনার পক্ষ, যারা ভুক্তভোগী, তারাও উপস্থিত ছিলেন। তো সেখানে দীর্ঘ সওয়াল হয়, আলোচনা হয় কবে কি মামলা রাখা হবে, কারা কোন ফুটিং আছে, কি রয়েছে, আজকে শুনবেন কি না শুনবেন। যেহেতু এটি রেগুলার বেঞ্চ ছিল না কিছু একটা প্রবলেমের জন্য, কারণ দেখেছিলেন যে জাস্টিস তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেখানে অন্য বিচারপতি ছিলেন। তো সেহেতু রেগুলার বেঞ্চ ছিল না বলে এই শুনানি হয়নি। আর এই 20-22-এর যে বিষয়টি, এখানে যে 853 শূন্যপদ রয়েছে, সেই রিমাইনিং শূন্যপদে কোন 20-22 পাবে, এখানে কিন্তু এখন দুই ধরনের 20-22-এরা রয়েছে। যে সমস্ত 20-22টা 1982 শূন্যপদে আসতে পারেনি, আরেকটি 20-22 আছে যাদের সিঙ্গেল বেঞ্চের অর্ডার থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেয়নি। সেটাকে আমরা বলবো ডিগ্রি সুইচ ওভার। কারণ ডিএলএড 20-22 থেকে বিএড এ যাওয়া, বিএড থেকে ডিএলএড এ যাওয়া 20-22 যখন অ্যাপ্লিকেবল হয়, সেই মামলা গতকাল ছিল। তাদের প্রায় 250, প্রায় 300 মতো ক্যান্ডিডেট সেখানে রয়েছে। সেই ক্যান্ডিডেটগুলো কিন্তু আবারও সুযোগ পাবে। আর সেই ক্যান্ডিডেটগুলোকে কিভাবে সুযোগ দেবে, বা সেই ক্যান্ডিডেট সবাইকে কি সুযোগ দেবে, এরকম বড় একটি প্রশ্ন থেকে যাচ্ছে। না, ওরা নির্দিষ্ট এই যে কাট অফটা নামিয়েছে, এই কাট অফে থাকবে। আর যদি কিছু শূন্যপাত 20-22 ব্যাচ, যারা 1982 দেওয়ার পরে রিমেইনিং পড়ে আছে, যারা সুইচ ওভার করেনি, তাদের যদি সিনিয়র অ্যাডভোকেট পাটোয়ারি স্যার পরের দিন মামলায় 4 সপ্তাহ পরে আবার তুলে আনতে পারে, তাহলে কিন্তু কাট অফ তখন নামবে। তখন আনঅ্যাবজর্বডারও দিতে হবে 20-22 কমপ্লিট করার পরেও। তো এই একটি বিষয়। তো এখানে এই যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জাস্টিস রাজাশেখর মান্তা বলেছিলেন যে 20-22 ডিএলএড ব্যাচদের দিতে হবে, সুইচ ওভারের যে বিষয়টি ছিল। কারণ তারা প্রথমে ডিএলএড দিয়েছিল, তারপরে আপনারা জানেন যখন ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চ পক্ষে রায় দিয়েছিল 20-22-এর পক্ষে, ডিভিশন বেঞ্চ যখন এপ্রিল মাসের 11 তারিখ 2023 সম্ভবত, যখন তাদের 20-22 ডিএলএডটা বাতিল করে, তখন তারা সুইচ ওভার করে বিএড ডিগ্রি তারা দেখায়। কারণ আপনারা দেখেছিলেন যে যারা এমএ ছিল, বিএড ছিল, তাদের এপ্রিল মে জুন মাস নাগাদ একটা নোটিফিকেশন এসেছিল, বিএড বা যাদের এমএ, বিএড বা এমএ রয়েছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে হবে প্রাইমারি ক্ষেত্রে। কারণ বিএড তখন অ্যাপ্লিকেবল ছিল, এমএ গ্রাজুয়েশনে 50% না থাকলে এমএ থাকলে তারা দিতে পারবে, এরকম একটি বিষয়। তারা কিন্তু আবেদন করে, সেই সমস্ত ক্যান্ডিডেটের সঙ্গে সঙ্গে সুইচ ওভার করে বিএডে আসে। আর সেই বিএডে আসে, কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেট বিএডে থাকাকালীন যখন 20-22 মামলা জিতে যায়, তারা বিএড অবস্থায় ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু 20-22 মামলা জিতে যাওয়ার পরেও তাদের সেই নামটা পোর্টালে ডিএলএড আকারে থাকে, বা কারোর কারোর পরিবর্তন হয়নি, এরকম একটা বিষয় জায়গায় দাঁড়িয়েছিল। সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এই 1982-র মধ্যে এমপ্যানেল রয়েছে, কিন্তু কিছু কিছু ক্যান্ডিডেট এখনো কিন্তু পড়ে রয়েছে। তো সেই ক্যান্ডিডেটের মামলা ছিল গতকাল। এরা সুপ্রিম কোর্টে অর্ডারকে কিভাবে অমান্য করেছে, এমনকি এই যে জাস্টিস রাজাশেখর মান্থার কন্টেম্প ফাইলও কিন্তু কলকাতা হাইকোর্টে এখনো রয়েছে। কিন্তু ডিভিশন বেঞ্চে এই মামলাটি চলছে বলে ডিভিশন বেঞ্চে এই জাস্টিস রাজাশেখর মান্থার এটাই কিন্তু চ্যালেঞ্জ করেছে ডিভিশন বেঞ্চে। কিন্তু ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে, এদিকে আবার কন্টেম্প ফাইল, দুটোই থাকছে। কারণ কারণ ডিভিশন বেঞ্চ এখনো পর্যন্ত কোনো স্টে অর্ডার দেয়নি। স্টে অর্ডার কিসের দেয়নি, যে 20-22 যে সুইচ ওভার ব্যাচটা ডিএলএড বিএড, বিএড টু ডিএলএড 20-22 যখন অ্যাপ্লিকেবল হয়, তাদেরকে যে সুইচ ওভারের বিষয়টি রয়েছে, সেই মামলায় জাস্টিস রাজাশেখর মান্তার মামলায় কিন্তু ডিভিশন বেঞ্চ স্টে দেয়নি। স্টে দেয়নি মানে তোমাকে নিয়োগ দিতে হবে, সেহেতু কন্টেম্প ফাইল করা আছে। আর এই কন্টেম্প ফাইলের মামলা উঠেছিল, কিন্তু সেখানে সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল এই কন্টেম্প ফাইলের কথা যখন জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চে উঠেছিল, তখন তিনি বলেছিলেন যে এই মামলাটি যেহেতু ডিভিশন বেঞ্চে পেন্ডিং রয়েছে, সেখানে ওয়েট করতে হবে ওটার জন্য, তারপরে কন্টেম্প শুনবে। আর কন্টেম্প শুনলে সেখানে কিন্তু মাননীয় সভাপতি গৌতম পাল মহাশয়কে হাজির হতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, গতবারের মতো সেই জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চে 2009 নিয়ে যেমন কিছু ঘটেছিল, এমন বিষয় কিন্তু ঘটতে পারে। কারণ আপনারা জানেন জাস্টিস রাজাশেখর মান্তার যে অর্ডার ছিল, সেই অর্ডারে কিন্তু বলাই ছিল যে সুপ্রিম কোর্টে 20-22 ভ্যালিড কি ইনভ্যালিড, ওটার উপরে ডিপেন্ড করছে, ওটা হলে এদেরকে চাকরি দিতে হবে।
কিন্তু সেটা পশ্চাৎ মানেনি। পশ্চাৎ বলছে আমরা এই রিক্রুটমেন্টের সমস্যা হচ্ছে, একবার এখান থেকে ওখানে যাওয়া, একবার ওখান থেকে ওখানে যাওয়া, এই যে বিষয়গুলো তৈরি হচ্ছে এখানে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তো এই ক্যান্ডিডেট গুলো কে চাকরি দিতে হবে। এর সবচেয়ে মূল প্রধান পিটিশন হচ্ছে পীযূষ, কি একটা নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। আর ওদিকে আপনারা জানেন যে সুমন্ত কোলের একটা মামলা রয়েছে সুইচ ওভারের কেস, সেটা কিন্তু অলরেডি প্যানেল হয়েই আছে, ইন্ট্রিম অর্ডারে প্যানেল হয়ে আছে, কিন্তু তার মামলার এখনো নিষ্পত্তি হয়নি। তো এই একটা বিষয়, এই যে একাধিক ক্যান্ডিডেট, এখানে 200-250 ক্যান্ডিডেট, ওখানে 40 জন ক্যান্ডিডেট, প্রায় 300 প্লাস বা 300 ক্যান্ডিডেটের কিন্তু চাকরি এখনো 20-22 থেকে দিতে হবে। যে 1982 জনকে দেওয়ার পরে যে 20-22 গুলো মানে পায়নি, তারপরে এই যে ক্যান্ডিডেট গুলো পড়ে আছে, এই ক্যান্ডিডেট গুলোকে নিয়েও কিন্তু আবার একটা প্যানেল করতে হতে পারে, যে অবস্থায় রয়েছে। কারণ জাস্টিস দাদাশেখর মান্তার বেঞ্চে যখন কন্টেম্প ফাইল রয়েছে, তখন এইটা কিন্তু তাদেরকে দিতে হবে। আরেকটি বিষয় রয়েছে, এখানে জাস্টিস তপব্রত চক্রবর্তী রয়েছেন, সিঙ্গেল বেঞ্চ যখন পক্ষে গেছেন, জাস্টিস তপব্রত চক্রবর্তী সবসময় মীমাংসার দিকে যান, যেখানে বিষয়টি সহজ, একটা ক্যান্ডিডেট সুযোগ পাক, একটা ক্যান্ডিডেট সুবিধা হোক, এরকম বিষয়ে যায়। তিনি সহজ সমাধানের দিকে যান। কারণ এখানে শূন্যপাত পড়ে আছে, এখনো 853 শূন্যপাত পড়ে আছে। সেখানে পর্ষদ বলতে পারবে না যে আমাদের কাছে শূন্যপাত অ্যাবজর্ব হয়ে গেছে, শূন্যপাত আমাদের কাছে নেই। কারণ জানেন যে 2800 সামথিং শূন্যপাত ছিল, সেখানে 1982 তারা রিক্রুটমেন্ট করেছে, তাহলে এখনো শূন্যপাত রয়েছে। শুধুমাত্র এই দুই ধরনের 20-22 এখনো পড়ে আছে, যারা এখনো সুপ্রিম কোর্টের রায়ের পরেও যারা প্যানেল আসতে পারেনি, যে কাট অফটা এখানে রয়েছে। আর একটা 20-22 যারা ডিগ্রি সুইচ ওভার করেছে, সেই সমস্ত একাধিক ক্যান্ডিডেট কিন্তু এখনো পড়ে আছে। কাল প্রায় 29 থেকে 52 নম্বর সিরিয়াল পর্যন্ত প্রায় 30টি মামলা, সরি 30টি 20-22-23টি মামলা কিন্তু আগামীকাল উঠেছিল। বেশ 15 মিনিট বা 20 মিনিট মতো একটু কথাবার্তা হয়েছিল যে বিষয়টি কি ছিল, কবে ডেট ছিল। তো আগামীকাল মানে 27 তারিখ, ছুটির পরেই 26 তারিখ প্রজাতন্ত্র দিবস, তারপরেই 27 তারিখে ডেট দিচ্ছিলেন বিচারপতি, যেহেতু কি আর্জেন্ট ব্যাপার, কারণ আর্জেন্ট ব্যাপার বিচারপতি খুব একটা আর্জেন্ট নিচ্ছিলেন না। কিন্তু পিটিশনের পক্ষে অ্যাডভোকেট বললেন যে অলরেডি এই 20 বাই সেম ফুটিং এ যারা রয়েছে, তারা অলরেডি নিয়োগ পেয়ে যাচ্ছে, তাদের কাউন্সিলিং 27 তারিখ থেকে শুরু। বিচারপতি সেই জন্য এটা 27 তারিখে রাখতে চাইছিলেন, কিন্তু 27 তারিখে সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল পশ্চাদের পক্ষ থেকে তিনি বললেন আমার ওই দিন অলরেডি এনগেজ হয়ে আছি, সেই জন্য উনি ডেট চাইছিলেন, আজকেই ডেট চাইছিলেন, কিন্তু সেই ডেটটি হয়নি, সেই ডেটটি পিছিয়ে 16 ফেব্রুয়ারি গিয়েছে। তার মধ্যে এদিকে তো 20-22 নিয়োগ কমপ্লিট হলেও কি, এদিকে আরো একটা প্যাচ রয়েছে, এইটি নিয়োগের প্যাচ রয়েছে, আর ওইদিকে যে আরেকটি প্যাচ রয়েছে সুপ্রিম কোর্টে 5 সপ্তাহ পরে আবার সেই 20-22 মামলার কথা উঠবে। সেখানেও এই ক্যান্ডিডেট গুলোর মধ্যে যারা সুইচ ওভারের 100 ক্যান্ডিডেট কিন্তু আগের দিন আপনারা দেখেছিলেন মেনকা গোস্বামী ম্যাডামের দিয়ে তারা কিন্তু সলভ করিয়েছিলেন যে 100 সেম ফুটিং এ রয়েছে, তাদেরকে কেন চাকরি দেওয়া হচ্ছে না, এই সেম ক্যান্ডিডেট, কিন্তু সেই তাদের চাকরি কি হবে, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর সেই জন্য পর্ষদ বলেছে আমরা সেই মামলাগুলো সব শুনবো, কাদেরকে গ্রিভেন্স রয়েছে। এমনকি সুপ্রিম কোর্ট সেই জায়গায় রেখে দিয়েছে সেই সেম ফুটিং এর বিষয়টি, সেই জন্য সুপ্রিম কোর্ট মামলাটি ডিসমিস করেনি। সেই জন্য 20-22 থেকে কিন্তু এখনো হবে। আর কাট অফ না হলে আনঅবজার্ভড হবে কি না হবে সেটি পরের ব্যাপার।